পাল্টে গেছে মঙ্গল শোভাযাত্রার নাম, বদল নয় পুরনো নামে ফেরত যাওয়ার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। দায়ী না হলেও ক্ষতির মুখে বাংলাদেশ, রাজধানীতে শিক্ষার্থীদের জলবায়ু ধর্মঘট পালন। ঈদ যেতে না যেতেই তাপ বাড়ছে নিত্যপণ্যের বাজারে, সবজিতে স্বস্তি থাকলেও বাড়ছেই চালের দাম। 3 মাসের জন্য স্থগিত করা হলেও ট্রাম্পের তালিকায় ড্রাগনের দেশ চীন, পণ্যে শুল্ক বেড়ে 145%। আইপিএলে নাই, পিএসএলে গেছে 2 টাইগার। আজ থেকে শুরু হওয়া পাকিস্তানেই চোখ বাংলাদেশের। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে পুরো খবর। মঙ্গল শোভাযাত্রা নয়, আনন্দ শোভাযাত্রা নামে 1432 বঙ্গাব্দকে বরণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালের এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, নাম বদল নয় পুরনো নামেই ফেরা হচ্ছে। এই নাম বদলে সরকারের চাপ ছিল না বলে মন্তব্য করেন চারুকলা অনুষদের ডিন। আর নিরাপত্তায় ছাড় দেয়া হচ্ছে না জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শারমিন নিরার প্রতিবেদন। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসানই যখন প্রতিপাদ্য, তখন শোভাযাত্রায় নিশ্চিতভাবে রাখা হচ্ছে ফ্যাসিবাদের মোটিভ। সাথে থাকবে মুগ্ধের পানির বোতল, পালকি, শান্তির পায়রা এবং ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে তরমুজের মোটিভ। প্রথমে থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, 2 নম্বর কাঠের বাঘ, 3 ইলিশ মাছ। শেষ সময় চারুকলা চলছে ব্যস্ততা। শোভাযাত্রার নাম মঙ্গল থাকা এবং না থাকা নিয়ে ছিল গুঞ্জন, ছিল আলোচনা। অবশেষে শুক্রবার সংবাদ সম্মেলনে প্রকাশ করা হলো, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামেই হচ্ছে শোভাযাত্রাটি। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে 2টো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। কোনো চাপে শোভাযাত্রার নাম বদল হচ্ছে না বলে জানান চারুকলা অনুষদের ডিন। এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এদিকে নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হলেও শোভাযাত্রার সামনে থাকছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যারা র্যালিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন, পুলিশের তরফ থেকে তাদের প্রতি নির্দেশনা থাকবে, তারা বাংলা মোটর ওই দিক দিয়ে যারা আসবেন, বাংলা মোটর দিয়ে টিএসসি হয়ে উপাচার্য, আমাদের ধারণা আমাদের র্যালির টেইলটা উপাচার্য মহোদয়ের বাংলোর গেট পর্যন্ত পৌঁছে যাবে, ওখান থেকেই তারা টেইলে অংশগ্রহণ করবেন। এবারে শোভাযাত্রায় 28 জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেবে। শোভাযাত্রা শুরু হবে সকাল 9টায়। এই সময় যেন আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা পাই। শারমিন নিরা, 71, ঢাকা। সহযোগিতা। জলবায়ু সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ সহ নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ, একই সাথে টেকসই কৃষি বিনিয়োগ সম্প্রসারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা পালন করেছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক বা জলবায়ু ধর্মঘট। শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পালিত হলো এই ধর্মঘট। তরুণদের এই বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে, জলবায়ুর জন্য ক্ষতিকর ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে বিশ্বের সকলের কাছে আহ্বান জানানো হয়। একই সাথে ফিলিস্তিনে চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এই জলবায়ু ধর্মঘটে। এদিকে মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ শেষে খামারবাড়ি হয়ে র্যালি শুরু করে আড়ংয়ের মোড় ঘুরে জাতীয় সংসদের সামনে এসে শেষ হয় আয়োজন। এ সময় সারা বিশ্বের জলবায়ু রক্ষায় স্লোগান মুখর জলবায়ু যোদ্ধারা। কার্বন নিঃসরণ করে উন্নত বিশ্বরা। আর জলবায়ু পরিবর্তনের জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতে হবে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহারে বিনিয়োগ বেশি করতে হবে। বিশ্বে প্রতি বছর ইয়থরা এই ক্লাইমেট স্ট্রাইক করে, অ্যান্ড এটা ইয়ারলি 2 বার হয়। সো বাংলাদেশ অ্যাজ আ পার্ট অফ গ্লোবাল ক্লাইমেট তারা এই স্ট্রাইকটা করতেছি আমরা ইয়থরা।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছে তরুণ জলবায়ু কর্মীরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্রাইডেজ ফর ফিউচার এবং ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশে তরুণ জলবায়ু কর্মীরা জানান, জলবায়ু সংকটে দায়ী না হলেও ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। তাই উন্নত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। তাদের দাবি, ভবিষ্যৎ জীবাশ্ম জ্বালানি মুনাফার জন্য বিক্রি করা যাবে না। নবায়নযোগ্য শক্তির প্রসারই একমাত্র মুক্তির পথ। তারা আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর দেয়া প্রতিশ্রুতি অনুসারে বাংলাদেশকে সহায়তা নিশ্চিত করতে হবে। এ সময় জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই। সমাবেশে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। যারা পৃথিবীকে ধ্বংস করছে তারা মূলত আমাদেরকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ন্যায্য যে হির্ষা সেটা দেয় না। আমরা আমাদের বাংলাদেশে জলবায়ু সুবিচার চাই। আমরা যে ভোক্তা, আমরা যে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হচ্ছি, আসলে আমরা তো এর প্রাপ্য না। যেখানে বন্যা হওয়ার কথা না সেখানে বন্যা হচ্ছে। আমরা যেটা বলছি যে বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে বা কার্বন এমিশন হচ্ছে, তার জন্য বাংলাদেশ খুব বেশি দায়ী না। দর্শক, বায়তুল মোকাররমে জুমার নামাজের পর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ করছেন মুসল্লিরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, যুক্ত হয়ে তার কাছ থেকে এই মুহূর্তের খবর জেনে নেব। সাকিব, বিক্ষোভে কেমন পরিস্থিতি দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটিও জানতে চাই। শৃঙ্খলাবদ্ধভাবেই এই বিক্ষোভ কর্মসূচিটি পালিত হচ্ছে কিনা, কি বলছেন সেখানে অংশগ্রহণকারীরা? ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা এবং গণহত্যা বন্ধে বায়তুল মোকাররমে জুমার নামাজের পরপরই কিন্তু হাজারো জনতা তারা বিক্ষোভ করছেন এবং মুসল্লিরা এখানে রয়েছেন। বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা বিক্ষোভ করছেন। এখন আমরা দেখছি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। পাশে কিন্তু রাজনৈতিক সংগঠনের বাইরেও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারেও কিন্তু বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভে যারা অংশ নিয়েছেন বক্তৃতায় তারা কিন্তু আসলে এই ফিলিস্তিনে যে ন্যাক্কারজনক গণহত্যা বা বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে ইসরায়েল সহ যারা এই গণহত্যার সহযোগিতা করছেন তাদের পণ্য বয়কট সহ তাদেরকে সব ধরনের অসহযোগিতা করার জন্য তারা তাদের বক্তৃতায় তারা দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন বিশ্বের যারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে, নিরাপত্তা সংস্থা বা জাতিসংঘ সহ সবাইকে আহ্বান জানাচ্ছেন যেন এই গণহত্যা অচিরেই বন্ধ হয় এবং ফিলিস্তিনের মানুষ যেন নিরাপদে থাকতে পারে সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু কয়েকদিন ধরেই এই ইস্যুতে বিক্ষোভ হচ্ছে এবং শুধু রাজনৈতিক সংগঠন নয়, বিভিন্ন ধরনের সংগঠন কিন্তু তারা মার্চ ফর গাজা, মার্চ ফর ফিলিস্তিন নামে বেশ বিক্ষোভ এবং সমাবেশ করছে। তারই অংশ হিসেবে আজকে এখানে অনির্ধারিতভাবেই কিন্তু আসলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং আমরা দেখছিলাম পাশেই কিন্তু ইমাম মুয়াজ্জিনদের একটি সংগঠন, তারাও কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। মুসলিম বিশ্ব যেন এই ফিলিস্তিনের পাশে থাকে এবং গণহত্যা বন্ধে যেন একটা ঐক্য গড়ে তুলতে পারে সারা বিশ্বে মুসলিমদের মধ্যে, সেই দাবি এবং সেই প্রত্যাশার কথা কিন্তু তারা বলছেন। এখানে সমাবেশের পরে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং এখানে সংগঠনের বাইরে কিন্তু সাধারণ মুসল্লি যারা আজকে জুমার নামাজে অংশ নিয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভে এই সমাবেশে অংশ নিয়েছেন। এখানে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মুসলিম জনতা কিন্তু এখানে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন এবং ফিলিস্তিনের সাথে কিন্তু ফিলিস্তিনবাসীর প্রতি তারা সংহতি প্রকাশ করছেন। তো এই ছিল এখন পর্যন্ত বায়তুল মোকাররমে আমার কাছে থাকা সর্বশেষ অদিতি। ধন্যবাদ সাকিব, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জেনে নিচ্ছিলাম। দর্শক, সেখানে বিক্ষোভ সমাবেশটি এই মুহূর্তে চলছে, আমরা বায়তুল মোকাররম থেকে সরাসরি দেখে নিচ্ছিলাম।
আবহাওয়ার খবর, সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে অস্থায়ী দমকা হাওয়া। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং একই রকম থাকবে রাতের তাপমাত্রা। চুয়াডাঙ্গায় 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, সাগরে নিম্নচাপের কারণে বৃহস্পতিবার রাতে এই বৃষ্টিপাত হয়। তবে আজ বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস না থাকলেও আগামী 14 এপ্রিল বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। এদিকে রাতের এই বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হলেও তা উঠতি ফসলের জন্য আশীর্বাদ বলে জানিয়েছে কৃষি বিভাগ। দর্শক, কিছুক্ষণ আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম, বায়তুল মোকাররমে জুমার নামাজের পর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ করছেন মুসল্লিরা। আমরা সেখানকার খবর জানছিলাম সহকর্মীর কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি সেখানে বক্তব্য রাখছেন এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা। আমরা সরাসরি শুনবো সেই কথা। আমাদের মা বোন শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন, সারা পৃথিবীর মানবতা থেকে উঠে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্র শক্তি বেঞ্জামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। এই আগ্নেয়গিরির লাভায় তোমরা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, এই ফিলিস্তিনের ব্যাপারে আমাদের বাংলাদেশের ভূমিকা নিয়ে কয়েকটি ইতিহাস তুলে ধরতে চাই। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপরে বাংলাদেশ যখন বঙ্গু অবস্থায় ছিল, তখন 1973 সালের যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানো হয়েছিল। আমরা বলতে চাই, বর্তমান সরকার আমাদেরকে অনুমতি দিলে আমাদের মর্চে মুজাহিদরা প্রস্তুত আছে। আমরা গাজায় গিয়ে যুদ্ধ করব, আমরা শহীদ হব, আমরা ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 2023 সালে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে লেবাননে আমেরিকার যে মিত্র শক্তি আছে, যারা ইসরায়েলের পক্ষে কাজ করে, তাদের সাথে কাজ করার জন্য বাংলাদেশের নৌবাহিনী থেকে 75 জন সেনা পাঠিয়েছিল। আমরা বলতে চাই, আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য তোমরা শক্তি পাঠিয়েছিলে, এইবার আমরা ফিলিস্তিনের জন্য যেতে রাজি হয়ে গেছি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইবারের যুদ্ধ, এবারের চাপ চূড়ান্ত চাপ। এই জাতি ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষোভ মিছিল মূলক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের
বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ইসরায়েলি পণ্য বর্জন করেছে। বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করেন এবং বাংলাদেশের যে সমস্ত ফ্যাক্টরিতে ইসরায়েলি পণ্য উৎপন্ন হয়, এই সমস্ত উৎপাদন বন্ধ করার জন্য এবং ইসরায়েলি পণ্য নিয়ে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ফিলিস্তিনি যুদ্ধাহতদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে উদারত আহ্বান জানাই। সাথে সাথে গাজাকে আবারও হুঁশিয়ারি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বায়তুল মোকাররমে জুমার নামাজের পর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ চলছে, সেখানে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। ভিন্ন প্রসঙ্গ, ঈদের আমেজ কাটতে না কাটতেই নিত্যপণ্যের বাজারে দাম তরতর করে বাড়ছে। এই সময় ইলিশ ধরা নিষিদ্ধ। বাজারে মজুত করা যে ইলিশ বিক্রি হচ্ছে, এর দামও অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। দাম বেড়েছে সবজিরও। বিক্রেতারা বলছেন চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকায় দাম বাড়তি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের পর থেকে চট্টগ্রামের সবজির দাম বাড়ছেই। পহেলা বৈশাখের আগে চৈত্র সংক্রান্তির পাচন রান্নায় সবজির চাহিদা থাকায় বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। কাঁকরোল 160, বরবটি 100, ঝিঙ্গা 120, পটল 100 টাকায় বিক্রি হচ্ছে। চলছে ইলিশ ধরার নিষিদ্ধ সময়। এ সময় বাজারে বিক্রি হয় মজুত করা ইলিশ, যে কারণে দাম একটু বেশি থাকে। আর পহেলা বৈশাখ সামনে আসায় সেই দাম এক লাফে বেড়েছে কেজিতে 200 থেকে 300 টাকা। অন্যান্য মাছের দামও কেজিতে বাড়তি 50 থেকে 100 টাকা। ইলিশ মাছ চলতেছে 1300 টাকা, আর বড় সাইজটা 1500-1600 টাকা। রূপচাঁদা আগে বেচতাম আমরা 700-800, এখন রূপচাঁদা চলতেছে 1000। পহেলা বৈশাখকে সামনে রেখে মানিকগঞ্জে বেড়েছে ইলিশের চাহিদা। বাজার ঘুরে দেখা গেছে যে ইলিশ 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছিল, দাম বেড়ে সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এছাড়া মাঝারি সাইজের 900 টাকার ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকায়। পয়লা বৈশাখের আগে আর কি, তখন একটু দাম একটু ভালো কম ছিল। মাঝারি সাইজ এটা ছিল 900, এটা উনি 800 টাকা চাচ্ছে, আর বড়টা তো 1000-এর উপরে আছে। বৈশাখী থেকে বৈশাখী ইলিশ আমদানি আছে, দাম স্বাভাবিকভাবে ঠিকই আছে। বরিশালে আলু ও মিষ্টি কুমড়া ছাড়া অন্যান্য সবজির দাম বেড়েছে। ইলিশের আড়তে কোনো ইলিশই দেখা যায়নি। বরিশালের বাজারে বেড়েছে চালের দাম। পেঁয়াজের দাম বাড়ছে। পেঁয়াজ আগে ছিল 30-32 টাকা, পাইকারি 37-38। রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে মহানগরের বিভিন্ন কাঁচা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা, বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়। অন্যান্য সবজির মধ্যে পটল 80 টাকা, বেগুন 70 টাকা, করলা 60 ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকায়। আগের তুলনায় একটু বাড়তি, আর সবজিটা আগের মতোই দাম বাড়তি দিকে আছে। ঈদের পরে ফরিদপুরের হাট বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে করলা, পটল বিক্রি হচ্ছে 60 টাকায়। বেশিরভাগ বাজারে গেল সপ্তাহের তুলনায় 20 টাকা কমে ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 190 টাকায়। তবে দেশি মুরগি আগের বাড়তি দাম 630 থেকে 640 টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। হাসিবা আলী বর্ণা, 71। ঈদের পর বাজারে সবজির সরবরাহ বাড়ায় স্বাভাবিক রয়েছে অধিকাংশ সবজির দাম। ঈদের চাপ সামলে কমেছে গরু মুরগির দামও। তবে অপরিবর্তিত রয়েছে মাছ আর খাসির দাম। বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ঈদের পর দ্বিতীয় শুক্রবার রাজধানীর বাজার ফিরেছে আগের রূপে। ক্রেতা বিক্রেতার ভিড়ে লোকারণ্য মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজার কিছুটা স্বাভাবিক। তবে মৌসুমের শেষ হওয়ায় দাম বেড়েছে ফুলকপি, ব্রকলি আর শিমের। অপরিবর্তিত রয়েছে আলু ও পেঁয়াজের দাম। দরদাম আমারও অত বেশি মনে হয় নাই, মোটামুটি সহনশীল লেভেলের আছে। মাছ মাংসের দামও খুব একটা কম তা না, সবজির দাম কিছুটা কম। দামের তারতম্য মোটামুটি একই রেট লেভেলে আছে, খুব বেশি তারতম্য দেখি। জিনিসের দাম বাড়ছে। এখন ফুলকপি, ব্রকলি এটার সিজন শেষ, এখন এটা একটু দাম বেশি। সিমের সিজন শেষ, এটার দাম এখন বেশি।
যেটা আপনার নতুন এখন সিজনাল এটার দাম কমতেছে, আর যেটা সিজন গেছে গা ওটার দাম একটু বাড়তেছে। এদিকে মাছের বাজার সামান্য চড়া থাকলেও কমেছে মুরগি ও গরুর দাম। অপরিবর্তিত রয়েছে খাসির মাংসের বাজার। ঈদের আগে বেশি ছিল, এখন কমছে ঈদের থেকে। আগে ধরেন কেউ 850 বেচছে, 800 বেচছে, এখন 80 টাকা। না মাত্র 800 টাকা বলতেছিল। 780। আচ্ছা, তাহলে আপনি আসাতে 20 টাকা কমলো। গত সপ্তাহে 200 টাকার উপরে ছিল ব্রয়লার, আর সোনালি ছিল 300 টাকা। আজকে 270টা বেচতেছি, বুঝছেন। পোলট্রি 180 বেচতেছি, আর দেশি বেচতেছি 650। অন্যদিকে কেজিতে 2 থেকে 5 টাকা করে বেড়েছে প্রায় সব চালের দাম। চেঞ্জটা গত সপ্তাহের মতোই একই রকম। গত সপ্তাহে একটু কম ছিল, এই সপ্তাহে একটু বেশি। বাজারের অবস্থা আবার একটু স্বাভাবিকের থেকে ঊর্ধ্বগতি, এটাই ব্যাপার। যেমন তেল কিনলাম একটা, এই তেল এখন যেটা আছে এটা আরও 15 টাকা করে বেড়ে যাচ্ছে। অন্যগুলো আমরা মোটামুটি ঠিক আছে, খালি মিনিকেটের দামটা বেশি। আর এই সপ্তাহে নাজির শাল পাইজাম এগুলোর দাম বাড়ছে, দাম কমে ছিল মোটামুটি 2 টাকা করে বাড়ছে গত সপ্তাহ থেকে। তেল হঠাৎ করে রোজার মাসে দেখা যাচ্ছে যে আমাদেরকে ক্রাইসিসের মধ্যে রাখছে, পরে যাই হোক স্বাভাবিক হইলো, এখন আবার তেল নাই। তবে বাজার মনিটরিংয়ের পাশাপাশি অবৈধ মজুদ বন্ধ করা গেলে বাজারে আরও স্বস্তি আসবে বলে মনে করেন ক্রেতা বিক্রেতা সবাই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। গভীর সমুদ্রে বরগুনা উপকূলের জেলেদের 10টি মাছ ধরা ট্রলারে গণডাকাতি হয়েছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটলেও সমুদ্র থেকে তাদের ফিরে আসতে সময় লাগে টানা 24 ঘন্টা। এই ঘটনায় গুলিবিদ্ধ সহ অর্ধশত জেলে আহত হয়েছেন। আহতদের পাথরঘাটা, ভোলা ও মহিপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় ভোলায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ইমরান টিটুর প্রতিবেদনে বিস্তারিত। বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি ও গোলাগুলির ঘটনা জানার পরপরই জেলেদের অপেক্ষায় বরগুনার পাথরঘাটা লঞ্চ ঘাটে দাঁড়িয়েছিলেন তাদের স্বজনরা। এরপর একে একে আহত জেলেদের উদ্ধার করে ঘাটে আনা হয়। আহত জেলেরা জানান, বুধবার গভীর রাতে পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে বড় বাইজদা এলাকায় মাছ শিকার করছিলেন তারা। এ সময় সশস্ত্র জলদস্যুরা 3টি ট্রলার নিয়ে এফবি জুনায়েদ ট্রলারের জেলেদের ঘিরে ফেলে। জেলেরা বাধা দিলে গুলি ছোড়ে দস্যুরা। সেনা, তারপর পাইপ, রড, এবার হইলে যে রেঞ্জ যে নাট খোলে, এই রেঞ্জ এই দিয়ে পিড়েছে, আর হইলে যাইয়া মাছ উঠেছে। আর হইলে আমি মরিচের গুঁড়ো মারছি, তখন হইলে যাইয়া আমার সেনাই দিয়ে বুত হয়, আর কয় যে ওর মরিচের গুঁড়ো মারছে, আরে উড়ো আরে কুচইয়া গাঙ্গে হারাই দেব। জেলেরা আরো জানান, পাথরঘাটার সগির কোম্পানির মালিকানাধীন এফবি তারেক, এফবি তুফান, নূর মোহাম্মদের এফবি রাজু ও সেলিম চৌধুরীর এফবি মা সহ আরো 9টি ট্রলারের জেলেদের পিটিয়ে ও কুপিয়েছে দস্যুরা। জ্বালানি রসদ সহ শিকার করা মাছ ও জাল দড়ি লুট করে নেয় তারা। এ সময় অন্তত 50 জন জেলে আহত হয়েছেন। ও মারিয়া উদ্দেশ্যে আমাকে বোর্ডে ওই লাভ দিয়ে উঠে গেছে অস্ত্র সহ। আমরা সব ইঞ্জিন রুমে চলে গেছি, এরপর তারা মালামাল নেওয়া শুরু করছে। আমাকে বাইর করে উড়ায় আর কথায় পিড়ায়, আর উঠতে দেয় যে কথায় রাতে সেনা মেনা হেরা টাক শুরু করে দিয়েছে, আর কয়েছে যে সুন্দরবনের দাওয়াত রয়ে গেল। আহতদের মধ্যে 17 জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর 2 জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক। আমাদের এখানে 13 জন চিকিৎসা নিয়েছে। 13 জনের মধ্যে একজন আছে গানশট ইনজুরি, আর আরেকজনের মেজর ইনজুরি আছে। এই 2 জনকে বরিশাল পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ বলছে, দস্যু দমনে যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। আমাদের মোটামুটি পরিকল্পনা আছে, আমরা মানে সবাই একসাথে কাজ করবে এরকম, এবং কাজ করতেছে কোস্টগার্ড এবং নৌ পুলিশ বা অন্যান্য যারা আছে সমুদ্র পাহারা দেওয়ার জন্য, তারা অলরেডি তাদের কার্যক্রম চালাই যাচ্ছে। ডাকাতির ঘটনায় আহত অন্যান্য জেলেরা ভোলা ও মহিপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। ইমরান টিটু, ৭১, বরগুনা। সিলেটের গোয়াইনঘাটে বেহাল সড়কের কারণে বিছনাকান্দিতে পর্যটকের সংখ্যা কমেছে। বাড়ছে দুর্ঘটনাও, অথচ 1.5 বছরেও সড়কটির সংস্কার শেষ হচ্ছে না। এলাকার লোকজনের দাবি, ছোট বড় গর্তের কারণে 50 কিলোমিটার পথ যেতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। সড়ক বিভাগের প্রকৌশলী জানান, রাস্তার কাজ চলছে। 2025 সালের ডিসেম্বরে কাজ শেষ হবে। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
সিলেট শহর থেকে বিছনাকান্দির দূরত্ব প্রায় 50 কিলোমিটার। যেতে হয় গোয়াইনঘাট শালুকটিকল সড়ক দিয়ে। এই সড়ক আবার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট সদর, লেঙ্গুড়া, বিছনাকান্দি, রুস্তমপুর, তোয়ারকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের প্রায় 2.5 লাখ মানুষের চলাচলের একমাত্র রাস্তাও। এই পথ ব্যবহারকারীরা বলছেন, ছোট বড় গর্তের কারণে 50 কিলোমিটারের 1 ঘন্টার পথ যেতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। আমি দেখতেছি প্রায় 10 বছর যাবত এই রাস্তাটার অবস্থা বেহাল দশা। একটি সিএনজি আসতে পারে না, একটি ভালো লোক মানের গাড়ি নিয়ে আসলে ওই গাড়িগুলো ওই রাস্তাতে রাখিয়া ভেঙে যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে পর্যটকরা আসে, কিন্তু রাস্তার কারণে একবার আসে, দ্বিতীয়বার কিন্তু আর আসতে পারে না। এলাকার লোকজন জানান, শালুকটিকর বাজার থেকে তোয়াকুল ইউনিয়নের পেরেকখাল ব্রিজ পর্যন্ত ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন হাজার হাজার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেগুলিয়া যেতে দেখা যায় এখানে বাঙ্কা থাকার কারণে কিছু আমরা ডাইন বাউ যাওয়ার কারণে আমরা গাড়ি উল্টে যায়, বাংসুর হয়। এটা রাস্তার মাঝে ডালাই দেওয়ার পরে এমনি পাথর উঠিয়ে যায়, এমন ধরনের কাজ হয়েছে। এদিকে এলাকার একজন সাবেক জনপ্রতিনিধি জানিয়েছেন, রাস্তার কাজ শুরু হয়েছে, এক পাশ সড়কের কাজও শেষ হয়েছে, কিন্তু ঠিকাদাররা ঠিকমতো কাজ না করায় রাস্তা মেরামতের কাজ দীর্ঘ হচ্ছে। সদর দপ্তর থেকে সরাসরি আমাদের কাজগুলো মনিটরিং হচ্ছে না বিধায় স্থানীয় উপজেলা পর্যায়ের উনাদের শক্তি সামর্থ্য খুবই সীমিত। উনারা কাজগুলা নিয়ন্ত্রণ বা তদারকি করতে অসুবিধা হয়ে যাচ্ছে। সড়ক বিভাগের প্রকৌশলী জানিয়েছেন, 2024 সালের জানুয়ারিতে কাজ শুরু হয়। 2টি প্যাকেজে কাজ চলমান রয়েছে। 2025 সালের ডিসেম্বরে রাস্তার কাজ শেষ হবে। স্থানীয় গাড়িগুলো চলাচল করার স্বার্থেই আমরা নির্বিঘ্নে রাস্তা করে যেতে পারছি না। তাদেরকেও চালাতে হচ্ছে, আমাদেরকেও চলতে হচ্ছে, যার কারণে এখানে একটু ঠিকাদারের সময় বেশি লাগে। আমরা আশা করছি প্রাকৃতিক দুর্যোগ বড় মাপের না হলে আমরা ডিসেম্বরের মধ্যেই কাজটা শেষ করে ফেলতে পারব। সিলেটের পর্যটনের অন্যতম বিছনাকান্দি। এলাকার লোকজন মনে করছেন, রাস্তার কারণে কমছে পর্যটকের সংখ্যা। বনশ্রী হালদার, 71। সংবাদ সংযোগে দর্শক আগেও জানিয়েছিলাম, বায়তুল মোকাররমে জুমার নামাজের পর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করে বিক্ষোভ করছেন মুসল্লিরা। সেখানে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি চলছে, আমরা সরাসরি আছি সেখানে। মিছিলটি কিন্তু বায়তুল মোকাররম থেকে শুরু হয়। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে সেটি কিন্তু বিজয় নগরের দিকে আগাচ্ছে এখন। বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে এখন কিন্তু বিজয়নগরের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে আসলে ইসরায়েল বিরোধী নানা স্লোগান কিন্তু দিচ্ছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, পাশাপাশি ইসরায়েলি পণ্য এবং এই ফিলিস্তিনে গণহত্যায় যারা সহযোগিতা করছেন তাদের পণ্য বাংলাদেশে বয়কট করার জন্য তারা কিন্তু জোর আহ্বান জানাচ্ছেন। এখানে কিন্তু জুমার নামাজের পর আসলে সাধারণ মুসল্লিরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। আসলে গাজার ফিলিস্তিনে যে ইসরায়েলি গণহত্যা চলছে তার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এখানে জাতিসংঘ কেন ভূমিকা রাখছে না কোনো সেই প্রশ্ন কিন্তু বিক্ষোভকারীরা তুলছেন এবং অনতি বিলম্বে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘকে পদক্ষেপ নিতে কিন্তু আহ্বান জানাচ্ছেন এই বিক্ষোভকারীরা। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় এবং বিজয়নগরের দিকে মিছিলটি এগিয়ে যাচ্ছে।
বায়তুল মোকাররমে ইসরায়েল বিরোধী যে বিক্ষোভ মিছিলটি হচ্ছে সেখানে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। বিশ্বের বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আগামী 3 মাসের জন্য স্থগিত করা হলেও এই তালিকা থেকে বাদ পড়েছে চীন। বৃহস্পতিবার চীনের শুল্কের পরিমাণ বাড়িয়ে 145% করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। হোয়াইট হাউসের এক নথিতে দেখা গেছে চীনের ওপর ওয়াশিংটন শুল্ক বাড়িয়ে একেবারে 145% করেছে। এর আগে চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক বাড়িয়ে 145% করা হয়েছে বলে বুধবার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম দফায় 125% করা হলেও হোয়াইট হাউসের নথিতে চীনা পণ্যের মার্কিন আমদানির ওপর পূর্বের আরোপিত অতিরিক্ত আরও 20% জুড়ে দেওয়া হয়েছে। এর ফলে চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হার 145% পৌঁছেছে। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ট্রাম্প যদি তার এই অপমানজনক শুল্ক নীতি জারি রাখেন তাহলে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে। খেলার খবর, আইপিএলে বাংলাদেশি নেই, পিএসএলে গেছে 2 জন। তবে কি শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগেই নজর দেবে টাইগার ভক্তরা? রাওয়ালপিন্ডিতে রাত 9:30টায় বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নামবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। টুর্নামেন্ট প্রিভিউ সাইফুল রূপকের রিপোর্টে। হেভিওয়েট কমেন্ট্রি প্যানেল বাবর রিজওয়ানদের বিপক্ষে নামিয়ে দিলেও হয়তো খেলা জমিয়ে দেবে পাকিস্তান সুপার লিগের ধারাভাষ্যকাররা। অথচ বিপিএলে ভালো মানের কিংবা নামী কমেন্টেটর দেখা যায় কালে ভদ্রে। কার্টলি অ্যামব্রোস, টিনো মায়োদের অদ্ভুত উচ্চারণ আর ধারা বিবরণী শুনে টাইগার ভক্তরা হাসে, ট্রল হয় চারপাশে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলের পরেই যে পিএসএল জায়গা করে নিয়েছে সেটা বোঝা যায় তাদের দূরদর্শিতা আর পেশাদারিত্ব দেখে। শুক্রবার শুরু হচ্ছে 10ম আসর। 10কে রোমান সংখ্যা এক্স বলা হয়। সেই এক্সই ফুটে উঠেছে দৃষ্টিনন্দন ট্রফির বুকে। গোটা পাকিস্তানের আনাচে কানাচে দর্শনীয় স্থানে ট্রফি ট্যুর করিয়ে দারুণভাবে হাইপও তুলেছে পিএসএল কর্তৃপক্ষ। এইসব কার্যকলাপে নিশ্চিত করেই তরুণদের আগ্রহ বাড়বে, টুর্নামেন্টে মাতবে, ক্রিকেটার হওয়ার স্বপ্নটাও দেখবে। পিসিবির এমন চিন্তাধারা দেখে কিছু কি শিখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নাকি প্রতি বছর জোড়াতালি দিয়ে গড়পড়তাভাবে আয়োজন করবে বিপিএল? 38 দিনের মহারণ, হীরার রঙের এই মন কাড়া শিরোপার জন্য চলবে 6 দলের লড়াই। শুক্রবার রাতে সাবেক 2 চ্যাম্পিয়নের ক্ল্যাশ। রাওয়ালপিন্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে কাঁপিয়ে দিতে তৈরি 2022-23-এর সেরা দল লাহোর কালান্দার্স। বাংলার নতুন তারা রিশাদ হোসেন থাকায় টাইগার ভক্তদের সাপোর্ট আর দোয়াও থাকবে কালান্দার্সের জন্যে। প্রশ্ন হলো, প্রথম ম্যাচেই কি রিশাদকে প্লেইং 11-এ দেখা যাবে? ম্যাচে 4 জন বিদেশি খেলানোর সুযোগ। শাহিন শাহ আফ্রিদির স্কোয়াডে বাকি বিদেশিরা হলেন স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড ভিজা, কুশল পেরেরা, টম কারান ও ড্যারেল মিচেল। সেক্ষেত্রে লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে রিশাদের সুযোগ মেলার সম্ভাবনাও জোরদার। আরেক বাংলাদেশি লিটন দাসের ম্যাচ ঠিক পরদিনই। শনিবার লিটনের করাচি কিংসের প্রতিপক্ষ মুলতান সুলতানস। সাইফুল রূপক, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।